নমস্কার, প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি, চোখ রাখছি খবরে। রেলের মাধ্যমে রাজ্যে পাচার বাণিজ্যের মামলায় এখন পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক্ষেত্রে মামলার পলাতক কিংপিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শুক্রবার বিধানসভায় কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জিরানি এবং আগরতলা রেল স্টেশনে রেলের ওয়াগনে কোটি কোটি টাকার মাদক উদ্ধার মামলায় এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার ত্রিপুরা বিধানসভার আনা এক দৃষ্টি আকর্ষণ নোটিশের জবাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদের মধ্যে 3 জন হলো রাজ্য এবং বাকি 3 জন বহিরাজ্য, দিল্লি এবং উত্তরপ্রদেশের। গ্রেপ্তারকৃত রাজ্যের 3 জন হলো অরুণ ঘোষ, রাজীব দত্ত এবং মান্তুনু সাহা। চলতি মাসের 27 তারিখ পর্যন্ত জুডিশিয়াল কাস্টাডিতে থাকবেন গ্রেপ্তার হওয়া মাদক পাচারকারীরা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন পর্যন্ত প্রায় 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত সহ 3 জনকে ত্রিপুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন হচ্ছে অরুণ কুমার ঘোষ, একজন রাজীব গুপ্ত, একজন মান্তানু সাহা। তদন্ত করতে গিয়ে দেখলো যে এর সাথে কিন্তু লিঙ্ক বাইরেরও আছে এবং সে অনুযায়ী পুলিশ কিন্তু সেখানেও গেছে এবং দিল্লি এবং উত্তরপ্রদেশে পর্যন্ত পুলিশ সেখানে গেছে এবং সেখানকার পুলিশের যারা আছেন তাদের সাথে যোগাযোগ করেছে। সৌরভ দেবী সেখানে প্রোডাকশন ওয়ারেন্ট করতে গেলে প্রোডাকশন ওয়ারেন্ট ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে। হিমাংশু যা, তাকে দিল্লি থেকে গ্রেপ্তার হয়। দীপ প্রকাশ গুপ্ত প্রোডাকশন ওয়ারেন্ট সেখানে দেওয়া হয়েছে, সেখানে গ্রেপ্তার। এই যে 6 জন অভিযুক্ত হয়েছে, 3 জন ত্রিপুরার এবং বাইরের 3 জন, তাদেরকে 26 তারিখে যে জুডিশিয়াল কাস্টডিতে ওরা সেখানে থাকবে। এবং গ্রেপ্তার হওয়া রাজ্যের 3 জনের মধ্যে একজন মান্তুনু সাহার মাদক সংযোগ কলকাতার নদিয়া জেলার সঙ্গেও সম্পর্কযুক্ত। তবে এই ক্ষেত্রে পলাতক মাদক কিংপিন অপু রঞ্জন দাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটা বিষয় যেখানে উঠে আসছে, এই যে এখানে মান্তুনু সাহা, তাকে নিয়ে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এনডিপিএস এর যে বিশেষ বিচারক, স্পেশাল জাজ যিনি আছেন, মান্তুনু সাহার বিরুদ্ধে একটি প্রোডাকশন ওয়ারেন্ট আবার জারি করে। যেহেতু সে এখানে আছেন, সেখানে আবার প্রোডাকশন যা এখনো কার্যকর করার বাকি রয়েছে, তাকে ওখানে আবার প্রোডাকশন করতে হবে। তো এখন প্রেজেন্টলি মান্তুনু সাহা বর্তমানে বিশালগড়ের যে কেন্দ্রীয় সংশোধনাগার আছেন সেখানে তিনি আছেন এবং এখানে উল্লেখ করা প্রয়োজন, এই মামলার সাথে জড়িত মাদক সাম্রাজ্যের আরেক মূল হোতা, যাকে কিংপিন বলা হয়, যার নাম অপু রঞ্জন দাস, তাকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অপু রঞ্জন দাস বর্তমানে পলাতক। আমি নিজেও কিন্তু এই ব্যাপারে বারবার বলছি যে কেন গ্রেপ্তার করা হবে না তাকে, এবং আমি বারবারও বলছি যে আমি এমন জায়গায় অনেক সময় মনে হচ্ছে যে ওই জায়গায় ছিল। তো এই নিয়ে আমার তরফ থেকে কিন্তু বা আমাদের ডিপার্টমেন্ট থেকে এবং তারও নিচের ডিপার্টমেন্ট, তাদের উপর আমার কিন্তু একটা প্রেশার আছে এবং তারা কিন্তু সেই বিষয়ে বলছেন যে আমরা তাকে অ্যারেস্ট করব। এবং এটা ঠিক উল্লেখ করা যেতে পারে 2025 সালের অক্টোবর মাসে জিরানি রেল স্টেশনে রেলের 2টি ওয়াগন থেকে কয়েক কোটি টাকা বাজার মূল্যের প্রায় 90,000 নিষিদ্ধ মাদক উদ্ধার করে যৌথ বাহিনী। এই মামলা চলাকালীন সময়ই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 10 তারিখ বাদারঘাট রেল স্টেশনে একটি মালগাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। রাজ্যের মাদক পাচারের ইতিহাসে এত বিপুল সংখ্যায় মাদক উদ্ধারের এই 2টি মামলার তদন্ত করছে রাজ্য পুলিশের বিশেষ টিম। রিপোর্ট, নিউজ নাও। অ্যাঞ্জেল চাকমা মৃত্যুর মামলায় অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে, যা বর্তমানে আদালতের বিচারাধীন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে এই মামলার মূল অভিযুক্ত এখনও নেপালে পলাতক রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অভিযোগ অনুযায়ী সে সময় একদল মদ্যপ ব্যক্তি তাদের মুখোমুখি হয়ে বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য এবং দোষারোপ করে। তারা প্রতিবাদ করলে ঘটনাটি শারীরিকভাবে হামলার রূপ নেয়। মাইকেলকে ভোতা বস্তু, যেটা আমরা মেডিকেল টার্মে বলে যে ব্লান্ট একটা কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করা হয় এবং অ্যাঞ্জেলকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়।
পরবর্তীতে অ্যাঞ্জেল চাকমা দেরাদুনের গ্রাফিক এরা হাসপাতালে আইসিইউতে 17 দিন চিকিৎসাধীন থাকার পর গত 26 ডিসেম্বর 2025 তারিখে মারা যান। সাক্ষী ও আক্রান্তদের বয়ান রেকর্ড করেছে এবং আনুষঙ্গিক চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করেছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোট 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, 3 জন প্রাপ্তবয়স্ক এবং 2 জন কিশোর। সংগৃহীত তথ্য অনুযায়ী প্রধান অভিযুক্ত যজ্ঞরাজ অবস্থি পলাতক রয়েছে এবং সে নেপালে পালিয়ে গেছে বলেও জানা যায়। পলাতক অভিযুক্তের সন্ধান পেতে দেরাদুন। রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলিতে মোট 306টি শিক্ষক শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে 201টি শিক্ষক শূন্য পদ চলছে নিয়োগ প্রক্রিয়া। শুক্রবার বিধানসভা অধিবেশনে জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। শুক্রবার ত্রিপুরা বিধানসভার চলমান বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রাজ্যে ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক শূন্য পদ এবং এই ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলে বিরোধী দলগুলি। প্রশ্নের উত্তরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলিতে মোট 306টি শিক্ষক শূন্য পদ রয়েছে বলে জানিয়েছে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। মাননীয় স্পিকার স্যার, বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় যে প্রশ্ন করেছেন, কোশ্চেন নাম্বার 13, প্রথম প্রশ্ন, বর্তমানে রাজ্যের কলেজগুলোতে শিক্ষকের শূন্য পদের সংখ্যা কত? উত্তর, বর্তমানে রাজ্যের ডিগ্রি কলেজগুলোতে শিক্ষকের শূন্য পদের সংখ্যা 306টি। দ্বিতীয় প্রশ্ন, উক্ত স্থায়ী শূন্য পদগুলি কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়? অপর এক প্রশ্নের উত্তরে বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে 201টি কলেজ শিক্ষক শূন্য পদ নিয়োগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। এই ক্ষেত্রে ত্রিপুরার লোকসেবা আয়োগের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী। তার মধ্যে সাধারণ ডিগ্রি কলেজে আছে 234টি, প্রফেশনাল কলেজে আছে 26টি এবং টেকনিক্যাল ডিগ্রি কলেজে আছে 46টি। রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজের জন্য অনুমোদিত সরকারি অধ্যাপকের পদের সংখ্যা 683টি। তার মধ্যে মোট 449 জন শিক্ষক শিক্ষিকা বর্তমানে কর্মরত আছেন। সাধারণ ডিগ্রি কলেজগুলোতে 234টি সরকারি শিক্ষকের পদ খালি রয়েছে। নিয়মিত অধ্যাপকের ঘাটতি পূরণের জন্য উচ্চশিক্ষা দপ্তর ইতিমধ্যেই লোকসেবা আয়োগ টিপিএসসি 201টি সহকারী অধ্যাপকের শূন্যপদ পূরণের জন্য অনুরোধ জানিয়েছে, যেটা ওনাদের প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে এসটিদের 24টি, এসটিদের 90টি এবং ইউআরদের 87টি পদ রয়েছে। ত্রিপুরা লোকসভা আয়োগের মাধ্যমে বর্তমানে এই চয়ন প্রক্রিয়া চলছে। রাজ্যের প্রফেশনাল কলেজে শূন্য পদগুলো পূরণের পূর্বে নিয়োগ বিধিমালা অর্থাৎ আর সংশোধনের প্রক্রিয়া চলছে। এর মধ্যে সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপকের নিয়োগ বিধিমালা আর সংশোধনের পর ইতিমধ্যেই 5টি শূন্যপদ পূরণের জন্য অর্থ দপ্তরের অনুমোদন চাওয়া হয়েছে। নিয়োগ বিধিমালা রিক্রুটমেন্ট রুলস সংশোধনের পর প্রফেশনাল কলেজে অবশিষ্ট শূন্য পদগুলি পূরণের জন্য দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া রাজ্যের সরকারি টেকনিক্যাল ডিগ্রি কলেজে শিক্ষক পদে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনুমোদিত পদের সংখ্যা 104টি। এর মধ্যে কর্মরত রয়েছেন 58 জন শিক্ষক। কর্মরত 58 জন শিক্ষকের মধ্যে 6 জন অধ্যাপক পদোন্নতির মাধ্যমে, 46 জন সহযোগী অধ্যাপক পদোন্নতির মাধ্যমে এবং 11 জন সহকারী অধ্যাপক অধ্যাপিকা কর্মরত রয়েছেন। মোট 201টি শিক্ষক শূন্য পদ পূরণের ক্ষেত্রে তপশিলি জাতি সংরক্ষিত আসনে 24টি, তপশিলি উপজাতি সংরক্ষিত আসনে 90টি এবং সাধারণ বা ইউআর ক্যাটাগরিতে পূরণ করা হবে 87টি কলেজ শিক্ষক শূন্য পদ। কলেজগুলিতে
অধ্যাপক নিয়োগের জন্য রিক্রুটমেন্ট রুলস সংশোধনের প্রক্রিয়া চলছে বলেও এদিন জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যে ডিগ্রি কলেজ অধ্যাপকের ঘাটতি পূরণে অতিরিক্ত আরো 200টি শূন্য পদ পূরণের জন্য ইতিমধ্যেই অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে বলেও এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে 10 দফা দাবিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ সুপারদের কাছে ডেপুটেশন জমা দিলেন এসপিও জওয়ানদের পরিবারবর্গ। দীর্ঘদিনের অনিশ্চিত কর্ম পরিস্থিতি ও স্বল্প ভাতার প্রতিবাদে করে চাকুরি নিয়মিতকরণ, এনপিএস চালু সহ সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। রাজ্যের বিভিন্ন জেলায় 10 দফা দাবিকে সামনে রেখে সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারদের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন স্পেশাল পুলিশ অফিসার অর্থাৎ এসপিও জওয়ানদের পরিবারবর্গ। দীর্ঘদিন ধরে অনিশ্চিত কর্ম পরিস্থিতি, স্বল্প ভাতা এবং সামাজিক সুরক্ষার অভাবের কারণে ক্ষোভ উগরে অবিলম্বে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এসপিওরা আজও স্থায়ী চাকুরির নিশ্চয়তা থেকে বঞ্চিত। তাদের বর্তমান মাসিক ভাতা মাত্র 7,079 টাকা, যা দিয়ে বর্তমান বাজার পরিস্থিতিতে সংসার চালানো অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। ফলে আর্থিক অনিশ্চয়তার পাশাপাশি সামাজিক নিরাপত্তাহীনতাও বাড়ছে দিন দিন বলে জানিয়েছেন এসপিওদের পরিবারবর্গ। যেটাই আজকে আমরা যারা এসপিও ফ্যামিলি তারা আছে ডেপুটেশনের লেগে পাইছি। কি বিষয়ে ডেপুটেশন? তারা আজকে সারা রাজ্যে দেখা যাইতেছে যে বেতন ভাতা বাড়তেছে না, নিয়মিতকরণ হইতেছে না, এরপরে দিয়ে নাই, রেসের টাকা নাই, এরপরে দিয়া মেডিকেলের টাকা নাই, আর চাকরি জীবন তো শেষের পথে। প্রায় 26 বছর সার্ভিস দিছে এই ডিপার্টমেন্টে, কিন্তু তার কোনো সিকিউরিটি নাই। তার জন্য আজকে সারা ত্রিপুরা রাজ্যের এসপিও ফ্যামিলিয়ারা তারা একটা দাবি রাখছে যে আমরা এই নিয়মিতকরণ হইতে লাগবো। পুলিশের নাই, তারা ডিউটি করতেছে, কিন্তু তার কোনো একটা বালা বেতন ভাতা হইতেছে না। বেতন ভাতার দরকার, দিয়ে দরকার। এরপরে আমরা যে সারা ত্রিপুরা রাজ্যে 3,660 জনের মতো আমরা 3700-3800 মতো স্কুল আছে। সবার ফ্যামিলি বেহাল দশায় আছে। ভালো স্কুলে বাচ্চা কোলাপান পড়াইতে পারতেছে না, ফ্যামিলি ভালো মতো মেনটেন্স হইতে পারতেছে না। দিনে দিনে গ্যাসের দাম, জ্বালানি দাম, তেলের দাম সব কিছু বাড়তেছে, কিন্তু আমরা যে এসপিও ফ্যামিলিরা কোনো দিকে মানে বাড়তেছে না। এইটা আমরা বেহাল দশা দেখে আজকে আমরা সারা ত্রিপুরা রাজ্যের আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা করোনা আবেদন যে আমরা একটা কোনো রকমের আমাদের সুবিধা একটা করে দেওয়ার লেগে, নিয়মিতকরণ করে দেওয়ার লেগে, আর বেতন ভাতা আমরা একটু বাড়াইয়া দেওয়ার লেগে। পুলিশ সুপারের মাধ্যমে হ্যাঁ, আমরা ম্যাডামের লোকে আমরা দেখা করছি, তাইনের মাধ্যমে যাতে এই বার্তাটা আমরা উপর মহলে পৌঁছাই, আর কি বিধানসভাতে পৌঁছায়, মুখ্যমন্ত্রীর কাছে, তাইনের ডিপার্টমেন্ট যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট, তাইনের কাছে যাতে পৌঁছায়। এই দাবির তালিকায় প্রধানত রয়েছে এসপিওদের চাকুরি নিয়মিতকরণ, ন্যাশনাল পেনশন সিস্টেম চালু করা, ঝুঁকি ভাতা সহ অন্যান্য প্রাপ্য অ্যালাউন্স প্রদান এবং স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে এই দাবিগুলি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনো পর্যন্ত বলে অভিযোগ করেন এসপিওদের পরিবার। আপনারা কি কারণে এসপি অফিসে ডেপুটেশন দিতে এসেছেন? স্যার, আমরা তো দরিদ্র অসহায়, অনেকদিন ধরে এই বেতনে 11,000 টাকা আমরা সংসার চালাতে পারি না। এই টাকাটা দিয়ে আমরা কীভাবে সংসার চালাবো? অনেকদিন ধরে আমরা দুঃখ পাইয়া দরিদ্র লাঞ্ছনায় ভুগতে আজকে আপনার এই জায়গার মধ্যে আমরা দাঁড়াইছি। এই টাকা, সাময়িক টাকার মাধ্যমে আমরা সংসার চালাতে পারি না, বৃদ্ধ মা বাবাদের কোনো চিকিৎসা করতে পারি না, ছেলে মেয়েদের ভালোভাবে পড়াশোনা করাতে পারি না, অন্য কিছু তো নিজের চাকরিটা তো বাদে। অনেক সময় তারা ক্যাম্প খাটে, থাকতে পারবে তারারও 3-4,000 টাকা লাগে। এই সাময়িক 7,000 টাকা আমরা কীভাবে সংসার চালাই? এরা অনেক কিছু আমরা দুঃখ করতে পেতে আজকে এই জায়গার মধ্যে আমরা আয়া দাঁড়াইছি। স্যার, আপনারা কারা এসেছেন মূলত? আমরা সবাই স্কুল পরিবার থেকে এসেছি। কি মূল দাবি কি? আমরা এই দাবিগুলো প্রথমত স্কুলের নিয়মিত চাই। আমরা প্রথম দাবি আমরা স্কুলের নিয়মিত দরকার। দ্বিতীয়, পুলিশের স্কুলে এনপিএ চালু করতে হবে। স্যার, এই যে দাবিগুলো আপনারা দেখেন, এই দাবিগুলোর জন্য আমরা আছি। প্রথমত আমরা প্রথম দাবিগুলো আমরা নিয়মিত চাই, স্কুলে নিয়মিত করতে হবে। কি বলেছেন এসপি স্যার, কি বলেছেন? আমরা আশ্বাস
দিয়েছেন কোথাও কাগজপত্র আমরা দিয়েছি ওটা পাঠাবেন কি? উল্লেখ করা যেতে পারে বর্তমানে মোট 4011 জন এসপিও জওয়ান কর্মরত রয়েছেন রাজ্যে। এর মধ্যে 3036 জন হোমগার্ড হিসেবে এবং 989 জন দায়িত্ব পালন করছেন মিনিস্ট্রিয়াল স্টাফ হিসেবে। এত সংখ্যক কর্মী অনিশ্চিত অবস্থায় কাজ করায় প্রশাসনিক ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে সরকারকে উদ্যোগী হতে হবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন এসপিও জওয়ানদের পরিবারবর্গ। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন এসপিওদের পরিবারবর্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দিল আমরা বাঙালি। শুক্রবার এই কেন্দ্রের উপনির্বাচনে লড়াই করার জন্য মনোনয়নপত্র জমা দেন আমরা বাঙালি প্রার্থী বিভাস রঞ্জন দাস। ভাষা কিংবা জাতির নামে বরাবর এই বঞ্চনার শিকার হয়ে আসছে বাঙালিরা। এক্ষেত্রে বাঙালিদের জন্য লড়াই করেনি কংগ্রেস, বিজেপি বা সিপিআইএম। তাই বাঙালির অধিকার প্রতিষ্ঠার স্বার্থেই বিধানসভায় নিজেদের প্রতিনিধি প্রেরণ করার উদ্দেশ্যে এই উপনির্বাচনে লড়াই করা হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতৃত্ব। হ্যাঁ, আজকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে এই উপনির্বাচন ধর্মনগর 56 আমরা প্রার্থী যাকে এইমাত্র নমিনেশন সাবমিট করে এলাম, বিভাস রঞ্জন দাস, স্থানীয় মানুষ। তিনি আমাদের দলের সাংগঠনিক সচিব। তো আমরা লড়াই করছি, আমাদের পার্টির সংগ্রাম চলছে 78 সাল থেকে। ত্রিপুরা রাজ্যের তথা ভারতের আমাদের বাঙালিদের এই যে কি বলবো বঞ্চনা, স্বাধীনতার পর থেকে এই ভারতের ভূমিপুত্র, ত্রিপুরার ভূমিপুত্র, স্বাধীনতার উপকার আমরা এই পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল সারা ভারতবর্ষে বঞ্চনার শিকার। এবং গত 1 বছর ধরে আমাদের উপর শুধুমাত্র বাংলা ভাষা আমাদের মাতৃভাষার পরিচয়ে আমরা আক্রান্ত হচ্ছি। বিভিন্ন রাজ্যে বিভিন্ন আইনের মাধ্যমে এই রাজ্যে গ্রেটার ত্রিপুরার স্লোগান চলছে। 80 জনের গণহত্যা আমরা বলি আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসমের বুকে। ত্রিপুরা স্পোর্টস ক্লাইম্বিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করা হয় শুক্রবার। আসন্ন 25 মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্যে রওনা দেবেন ত্রিপুরার তরুণ পর্বতারোহী প্রশান্ত দে। তাঁর বাড়ি আগরতলার ভাটি অভয়নগর এলাকায় বলে জানানো হয় সাংবাদিক সম্মেলনে। এই অভিযানটি সম্পূর্ণভাবে অক্সিজেন সিলিন্ডার এবং অতিরিক্ত সাপ্লিমেন্ট ছাড়াই সম্পন্ন করার লক্ষ্য নিয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে জানান প্রশান্ত দে। আসা ফানের মধ্যে যখন স্কুল থেকে এনসিসির ক্যাম্প হতো তো তখনই লাদাখে একটা মাউন্টেনিং এর ট্রেনিং সেশন হয়, সেই থেকে মাউন্টেনিং ফিল্ডে আসে। তারপর ইন্ডিয়ার যে মাউন্টেন পিকসগুলো আছে সেখানে কিছু আমি পিকস ক্লাইম্ব সাকসেসফুলি করার চেষ্টা করেছি এবং সাকসেসফুলি ক্লাইম্বও করেছি। তো লাস্ট 10 ইয়ার্সের এই 15 ইয়ার্সের মধ্যে আমি অনেকবার চেষ্টা করেছি মাউন্ট এভারেস্ট এক্সপিডিশনে যাওয়ার জন্য, কিন্তু ততদিন আমি নিজেও প্রিপেয়ার করতে পারিনি। প্লাস যেটা পারমিশন দরকার হয় গভর্নমেন্ট অফ নেপাল থেকে পাওয়া যায় সেটাও আমার কাছে ছিল না। তো এবছর আমি সেটা ম্যানেজ করতে পেরেছি, আমি পারমিশনটাও পেয়েছি, আপনাদের দেখাচ্ছি পারমিশনটা। আর মেইনলি এভারেস্ট এই এক্সপ্রেশন যেটা হবে আমার, এটা হবে উইদাউট সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়া। কারণ আপনারা হয়তো বা জানেন 8000 মিটার থেকে শুরু হয় ডেথ জোন, যেখানে অক্সিজেন লেভেল ড্রাস্টিক্যালি কমে যায়, অ্যাপ্রক্স 30 থেকে 33% মতো থাকে। প্রকাশ্যে ব্যস্ত আমতলী বাইপাস থেকে রাবার বোঝায় লরি ছিনতাইয়ের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। এক্ষেত্রে মামলা দায়ের করা হয়েছে থানায়, কিন্তু সপ্তাহ অতিক্রম হতে চললেও নেই গ্রেফতার। দুপুরে বাইপাস থেকে লরি ছিনতাইয়ের মতো দুঃসাহসিক ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। এই ধরনের অপরাধ ঘটায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রায় 51 লক্ষ টাকা রাবার শিট নিয়ে বাগমা থেকে কেরালার উদ্দেশ্যে রওনা হওয়া একটি ট্রাককে দুষ্কৃতীরা লক্ষ্য করে এই ছিনতাই চালায়। বাগমান একটি এজেন্সি থেকে রাবার শিট বোঝাই করে গত 14 মার্চ কেরালার উদ্দেশ্যে রওনা দেয় ট্রাকটি। বৈদ্যনগর থানার আমতলী বাইপাস এলাকায় ট্রাকটি আটক করে চালক সহ গাড়িটি ছিনতাই করে দুর্বৃত্তরা। পরবর্তীতে ছিনতাইকারীরা ট্রাক থেকে সমস্ত রাবার শিট নামিয়ে নিয়ে যায় এবং গাড়ি সহ ছেড়ে দেয় চালককে। পরে চালক বৈদ্যনগর থানায় গিয়ে ঘটনার বিবরণ দেন এবং যোগাযোগ করা হয় মালিক পক্ষের সঙ্গে। তুমি কবে লুট দিছিলে গাড়ি? আমি তো 16 তারিখ লুট দিয়েছি, 14 তারিখ। আচ্ছা, তারপরে
চোদ্দ লুট দেওয়ার পরে গাড়ি যথারীতি বিল টিল দেওয়া হয়েছে, পেমেন্ট হয়েছে, গাড়ি ছাড়া হয়েছে। আমার ট্রান্সপোর্টে ফোন করছে, গাড়ি ছাড়া দেন, মালিকও ফোন করছে, গাড়ি ছাড়া দাও, সব কিছু হচ্ছে, গাড়ি ছাড়া দিছি। তো এরপরে গাড়ি যতটুকু শুনলাম মালিক করলো, গাড়ি ট্রান্সপোর্ট এখানে আইসে, আওয়ার পরে তারা ওই হ্যাঁ কাগজপত্র দিয়েছে, বিল টিল দেওয়া হয়েছে, হ্যাঁ গাড়ি ভাড়াও দিছে, পেপার টেপার সব কিছু দেওয়ার পরে গাড়ি আমার থেকে রওনা দিছে। এরপরে তো সব ঠিক আছে। এরপর দিন সকালে আমার ফোন করলো মালিকে যে सब्जी गाड़ी जो दिया उसको गाड़ी मिल नहीं रहा है, वो मोबाइल स्विच ऑफ आ रहा है। इसके बाद এরপরে আমি যতটুকু শুনলাম যে গাড়ি তারা মারফত আমি শুনলাম যে গাড়ি বুজুর্গনগর সরি বালাজি কারা থেকে গাড়ি ড্রাইভারকে হাইজ্যাক করেছে বলে। তো এত বড় জনসমুদ্র থেকে কিভাবে একটা ড্রাইভারকে দিয়ে যায়। তবে ঘটনার সপ্তাহ অতিক্রম হতে চললেও এখনো ধরা পড়েনি অভিযুক্তরা। এই ক্ষেত্রে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তো এরপরে নেওয়ার পরে ড্রাইভারে বুজুর্গনগর থানা দেশে নিজে স্যারেন্ডার করলো, উইদাউট মাল ছাড়া স্যারেন্ডার করলো। তো বললো ওকে কিডন্যাপ করেছে, কি করেছে, মালও নেই, শুধু ড্রাইভার আছে, খালি গাড়ি আছে। যাই হোক, এখন মালিক এসেছে, আমরা এখন থানাতে এসেছি বিষয়টা জানার জন্য কি হয়েছে। ব্যস্ত বাইপাস এলাকায় এই ধরনের প্রকাশ্য ছিনতাইয়ের ঘটনায় স্বাভাবিকভাবেই ছড়িয়েছে উদ্বেগ। পুলিশ কত দ্রুত এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া পণ্য উদ্ধার করতে পারেন তার অপেক্ষাতে রয়েছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।